ঘটনা হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে ব্ল্যাক মানি, তাই তো? ব্ল্যাক মানি কি করে হোয়াইট করা হয়। ক্লাসের শুরুতেই ফার্স্টে বলে দিচ্ছি, ব্ল্যাক মানি হোয়াইট করা কোনোদিনই যায় না। ব্ল্যাক মানি হোয়াইট করার চেষ্টা করা হয়। আলটিমেট যদি প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন দেখা যায় তাহলে সেই ব্ল্যাক মানি ধরাও যায়। তো এই পুরো স্টোরি যখন ক্লিয়ার হয়ে যাবে না, পুরো স্টোরি ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমরা বুঝবে যে আলটিমেট গভর্নমেন্ট যদি চায় বা পুলিশ যদি চায় তাহলে সবই করতে পারে। ঠিক আছে? তো ইংলিশে বলছে কি, আগে শোন, ইংলিশ টার্মস গুলো মনে রাখতে হবে। বলছে হোয়ার এনি সাম ইজ ফাউন্ড credited in the books of an assessee maintained for any previous year and the assessee officer offer no explanation about the nature। কি হচ্ছে বলো? ও, এর মানে কি বলছে? হাসিস না। এর মানে কি বলছে? যদি কোনো কারণে কোনো এমপ্লয়ি, কোনো বিজনেসম্যান বা তোমরা কেউ, ওকে বিষ্ণু তো জানলা বন্ধ করে দে, যদি কেউ কোনো কারণে ব্ল্যাক মানি যদি ইনকাম করো তোমরা, তার যদি হিসেব না নিতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু ইনকাম ট্যাক্স আলাদা করে তোমাদেরকে ধরবে। এবার কিভাবে ধরবে? ফার্স্ট কোশ্চেন থাকে যে কারা ধরে। আমরা জানি এখন ইডি ফিডি কত কিছু বেরিয়েছে, একদম মুখস্থ রেখে দেবে। যদি এইরকম হিসেবপত্র প্রবলেম হয় তাহলে কিন্তু এসে কিন্তু ক্যাপচার করে কিন্তু অ্যাসেসিং অফিসার, শর্ট ফর্মে বলবে এও অফিসার, মনে থাকবে, অ্যাসেসিং অফিসার, এও অফিসার। ঠিক আছে? এবার স্যার চুরি কিভাবে হয় তার এক্সাম্পল দিতে হবে। তো তো সাপোজ ধরো আমি এখন ধরলাম আমাদের অয়নকে, ঠিক আছে? তো অয়ন কি করছে, অয়ন ধরো মাসে ধরো 30,000 টাকাও স্যালারি, ঠিক আছে? তো বছরে কত হচ্ছে? 3,60,000 টাকা। ভালো করে এক্সাম্পল গুলো শুনবে কিন্তু। 3,60,000 টাকা যদি ওর স্যালারি হয়, এই যদি টোটাল স্যালারি হয়, ওকে। এবার ও কি করছে, এই স্যালারি থেকে ও যা সংসার চালানোর যা খরচাপাতি করা সব করছে, একটা সাইড বিজনেস করছে, ধরো ওয়াটার বিজনেস বা ধরো ছোট দোকান বা যাই হোক ওর পার্সোনাল কিছু কাজকর্ম করছে। সেখান থেকে ধরো 5 লাখ, 10 লাখ, 15 লাখ, এরকম ধরো 5 বছর ধরে ধরে ছোট ছোট অ্যামাউন্টও প্রতি বছরও জমিয়ে এসছে, ঠিক আছে? এবার যে অ্যামাউন্টটা জমেছে, ও কি করলো, ও তো 5 বছর ধরে তো এই অ্যামাউন্টটাকে তো জমিয়েছে। ও 5 বছর পর এই অ্যামাউন্টটা দিয়ে একটা ফ্ল্যাট কিনলো। আমি একদম ভিডিওতে বলে রাখছি, নেক্সট ক্লাস শুধু ফ্ল্যাট নিয়ে হবে, শুনলে মাথার চুল খাড়া হয়ে যাবে। এইরকম হিসেব হয় স্যার, ওটা পরের দিনের জন্য। তো এখন ঘটনা কি হচ্ছে, 15 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে বা 15 লাখ টাকা দিয়ে কোনো প্রপার্টি কিনেছে বা ওর কাছে 15 লাখ টাকা ক্যাশই আছে। ধরো আমি সাজালাম এরকম করে, ক্যাশ টু ডেবিট টু অয়ন, না টু ধরো আমি নাম দিলাম ধরো সবুজ, ঠিক আছে? ক্যাশ টু ডেবিট টু সবুজ, বা ধরো লিখলাম ডেবিট টু ব্যাংক, ডেবিট টু ক্যাশ ছিল আগেরটা, ডেবিট টু ব্যাংক করলাম টু সবুজ। কত টাকা? ধরো 15 লাখ টাকা, ঠিক আছে? এবার ও কি করলো, আমার কাছে এখন সম্পত্তি হয়ে গেছে 15 লাখ টাকার, আমি 15 লাখ টাকা দিয়ে একটা হার্লে ডেভিডসন কিনি, আমি 15 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনি, বা আমি 15 লাখ টাকা দিয়ে গোল্ড কিনি, যাই কিছু করুক না কেন, তো করে ফেললো। করে ফেলার পর যে ওর জিএসটি বিলটা হয়েছে, সেখানে গভর্নমেন্ট দেখছে, ইনভেস্টিগেশন তো হয়, ওই ইনভেস্টিগেশনে এবার খবর নেবে যে এই ছেলেটার যদি মাসে 30,000 টাকা রোজগার হয়, বছরে হচ্ছে 3,60,000 টাকা, আর একটা সংসার সম্পূর্ণ পরিমাণে ওর উপর চলছে, তাহলে 5 বছরে 15 লাখ টাকা সাইডে সেভিংস করলো কি করে, কোত্থেকে আসলো? সে এবার আসবে, গভর্নমেন্ট এসে এবার ওকে বলবে যে স্যার তাহলে আপনি এই টাকাটা কোত্থেকে কিভাবে ক্যালকুলেশন করলেন আমাকে বলুন। ও তখন কি করবে, কি করে হলো স্যার আমি নিজেই জানি না, খুব বেশি এইটুকু আনসার দেবে। না লেখা রয়েছে তো, ডেবিট টু ক্যাশ আপনার সবুজ, বা ডেবিট টু ব্যাংক আপনার সবুজ লেখা রয়েছে। সবুজটাকে চিনি না স্যার, কি করে এই অ্যামাউন্ট এসছে, কোথা থেকে এসছে কি করে জানি না। তো ব্যাংক শুনবে তোমার এই সমস্ত অসভ্যতামি কথাবার্তা, মানে ট্যাক্স অফিসার শুনবে, এও অফিসার কি বলবে, বলবে দেখুন, দেখো কেউই চায় না, গভর্নমেন্ট চায় না কখনো কারোর সঙ্গে দুশ্মনী করতে। গভর্নমেন্ট তোমাদেরকে একটাই কথা বলবে যে ঠিক আছে দেখুন, আমরা আপনার সঙ্গে অশান্তি করছি না, আপনি বিগত 5 বছরে এই ইনকাম আপনি কিভাবে করেছেন তার ইনভেস্টিগেশনও করছি না, ঠিক আছে?
আপনি একটা কাজ করুন, আমরা আপনাকে জেলেও নিয়ে যাচ্ছি না, কারণ যদি আমি এখানে পেনাল্টি চাপাই, যদি আমি এখানে ফাইন চাপাই, আমি তোমাদেরকে আজকে ভিডিওতে প্রুফ দিয়ে রাখলাম, তোমাদের কোনো আইডিয়া নেই 60%, 70%, 80% পর্যন্ত ট্যাক্সের উপর ট্যাক্স ফাইন হয়ে যাবে। 3 × 36, 3,60,000 টাকা, নো ট্যাক্স নীল। সেখানে 15 লাখ চেপেছে, 15 লাখের উপর তোমরা ট্যাক্স রিজিং করে ট্যাক্সের হিসাব করলে হবে না, তার উপর ট্যাক্স বসবে, পেনাল্টি, ফাইন, গোষ্ঠীর পিন্ডি, এনা তেনা সব চাপবে। সে বলবে আমি 15 লাখ টাকা চাপালাম, 15 লাখ টাকা আমি 5 লাখ টাকা যদি আমি ধরি, 5 লাখ টাকার তোমার 5 15 75, 7,500, 5,000, 14, তাহলে হচ্ছে কি তোমার 15 লাখ টাকায় 5 লাখ টাকা তোমার ট্যাক্স হয়ে গেল। ঠিক আছে, তো সেই যদি আমাকে গভর্নমেন্টকে দিতে হয়, তাহলে আমি প্রথম থেকেই আমি সবভাবে চলে আসিনি কেন? প্রবলেমগুলো শুরু হচ্ছে তো। তখন কি করবে? তখন বলবে স্যার আপনি ধরবো। একদম মুখস্থ করে নাও, গভর্নমেন্ট তোর সাথে অশান্তি করতে আসেনি, আপনার বেনামি সম্পত্তির খোঁজ পেয়েছি, আপনি আমাকে এবার তার হিসেব দিন। আর যদি হিসেব না দিতে পারেন, তাহলে আমি আপনাকে যা বলবো সেটা আপনি করবেন। আপনার এই 15 লক্ষ টাকা, যেটা এখন প্রপার্টি হোক, ক্যাশ হোক, এই যে প্রুফ পেয়েছি, এইটা আমি এখন আপনার ইনকাম ধরবো। ঠিক আছে, তাহলে এইটা আমি এখন আপনার ইনকাম ধরবো। আপনার ইনকাম যা, আপনি 3,60,000 টাকা যে ইনকাম প্লাস আপনার এই 15 লাখ টাকা যেটা এক্সট্রা এখন খোঁজ পেলাম, এটাও আপনার ইনকাম। এর উপর যে ট্যাক্স রিজিং হচ্ছে হিসাব করুন, যে পেনাল্টি ফাইন লাগছে ধরুন, আমাকে পয়সা দিন, আমি চলে যাব। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার যদি এরকম ভাবে সবাইকে ধরে ফেলে, তাহলে এত ব্ল্যাক মানি এত হচ্ছে কি করে, তাই তো? এটা হচ্ছে কি করে? তো চলো তার একটা লাইভ এক্সাম্পল দিই। সাপোজ যদি আমি আমার কথা দিয়ে বলি, একে বোঝালে ভালো হতো, হাতের সামনে পেন নেই। চলো আছে ডাস্টার আছে, চলো দেখি ট্রাই করি, দেখো তো বোঝো নাকি। তো সাপোজ ধরো অ্যাজ এ টিচার আমি টিউশন পড়াচ্ছি, তো আমি স্টুডেন্টদের থেকে ফিজ নিই, তাই তো? তো ফিজ কিভাবে নেওয়া হচ্ছে? স্টুডেন্ট ফিজ, আমি তোমাদেরকে ফিজের কার্ড দিয়েছি, আমি এখানে এটাকে ফিজের কার্ড না দিয়ে রিসিপ্ট বিল লিখলাম, এটা হচ্ছে রিসিপ্ট বিল। তো রিসিপ্ট বিল যদি আমি 3খানা ছাপাই, তাহলে কিভাবে ছাপানো হবে? 1 থেকে 100, হ্যাঁ, এখানে হবে 101 থেকে 200, এখানে হবে 201 থেকে 300। এবার তোমরা এই যে এত বড় ব্যাচ ক্যালকুলেশন করে দিচ্ছি, সবুজ ফিজ দিল, এন্ট্রি হলো, অয়ন ফিজ দিল, এন্ট্রি হলো, মহানায়ক ফিজ দিল, এন্ট্রি হলো, আমাদের অঙ্কন ফিজ দিল, এন্ট্রি হলো, শেষ। এখানে আসলাম, এরকম করে করে এন্ট্রি হয়তো না। চলো আমার তো ব্ল্যাক মানি দরকার, তাহলে ব্ল্যাক মানি কিভাবে ক্যালকুলেশন করব? চলো হিসাব দেখাচ্ছি। সবুজ এন্ট্রি, সবুজ। নাম্বার 2 ফিজ দিল অয়ন, অয়নের এন্ট্রি। ঠিক আছে, 1 2 হয়েছে। ঠিক আছে, এরপরে আমাকে মহানায়ক ফিজ দিল, ওকে, তাহলে এখানে 3 হওয়া উচিত তো, এখানে 1 মহানায়ক। ঠিক আছে, 2 অঙ্কন, আবার 1 মমিন, 2 শুভ। ঠিক আছে, এন্ট্রি করলাম। এন্ট্রি করে কি করেছি না, গভর্নমেন্টকে আমি এই হিসেবটা দেখালামই না, গভর্নমেন্টকে শুধু এই বিলটা জমা দিলাম। কারণ আমি যদি 1 2 এখানে 3 4 ওখানে 5 6 করি, লোকাতে পারবো না, সিরিয়াল ওয়াইজ দেখাতে হবে আমাকে। তাহলে আমি এইটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এই টাকাটা ব্ল্যাক মানি হয়ে গেল। ওকে, কি খুশি আমি। ঠিক আছে, এরকম ভাবে মার্কেটে চলা যায়। তো স্যার ধরতে পারে না? হ্যাঁ ধরবে, কি করে ধরবে? আরো একটা এক্সাম্পল দিতে হবে, নাহলে বুঝবে না। তো ধরো আমাদের তুষার, সারনেম সাহা, তো সাধারণত আমাদের
বাংলায় ইতিহাসে প্রচলিত আছে শাহাবানাদের প্রচুর সম্পত্তি হয়, ঠিক আছে। তো তাহলে আমাদের তুষারের মোটামুটি ধরো 50 লাখ টাকা বেনামি টাকা আছে, ঠিক আছে। তো তুষার কি করলো, এই 50 লাখ টাকা গভর্নমেন্ট এরকম ভাবে ধরে ফেলেছে। তো জানি যে কেস খেয়ে যাবো, তার আগে একটা সলিউশনে আসি। তো কোন সলিউশনে আসবো? তো তুষার কি করলো, তুষার ধরো ধরো আমাদের মধ্যে সোহন লাল হচ্ছে আমাদের সিএ, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, পরে আসবে, কেন সোহনের সিএ হওয়ার যোগ্যতা নেই নাকি? তাহলে আচ্ছা ঠিক আছে, টাইম ওয়েস্ট হবে, শোনো। তো সোহন হচ্ছে গিয়ে তোমার ধরো সিএ, সোহনের কাছে এবার তুষার এসছে, এসে বলছে আমার কাছে 50 লাখ আছে, আমার কাছে 50 লাখ আছে, হয়েছে বাবা, আমি আসলে এত টাকা করে দেখিনি তো, ঠিক আছে। তো কত টাকা নিয়ে গেছে? 50 লাখ টাকা। এবার তুষার বলছে সিএ স্যার, সোহন বাবু আপনি আমাকে বাঁচান, আমি কি করব? গভর্নমেন্ট যদি এখান থেকে ট্যাক্সটা পায়, আমার 15 লাখ টাকা ট্যাক্স চলে যাবে। তো সে যদি গভর্নমেন্টকে যদি আমার যদি ট্যাক্স 15 লাখ টাকা দিতেই হয়, তাহলে আমি গভর্নমেন্টকে দেবো, আপনার কাছে এসছি কেন, সলিউশন বার করুন। সোহন বললো আপনি চিন্তা করবেন না তুষার বাবু, আপনি আমাকে 5 লাখ টাকা দিন, আপনি আমাকে 5 লাখ দিন, আপনার এই প্রবলেম আমি সলভ করে দেবো। কিভাবে সলভ করবেন? হ্যাঁ কিভাবে করবো সেই সলিউশন তো আমি দিচ্ছি, বসুন এখানে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি। সোহন বলছে, সোহন তো সিএ, সোহন অ্যাজ এ সিএ তুষারকে বলছে যে আপনার কত লাখ টাকা আছে বললেন? 50 লাখ টাকা। আপনি আমাকে 7 জন অশিক্ষিত মূর্খ শুধুমাত্র সিগনেচার করতে পারে এরকম 7 জনকে জোগাড় করে দিন। ব্যাস চুপ, আসতে, এরকম অশিক্ষিত 7 জনকে জোগাড় করি, ঠিক আছে। তো চলো, আমাদের সিএ সাহেব এবং তুষার বাবু একদম ইলিটারেট খুঁজতে শুরু করেছে। নাম্বার 1 প্রতিদি, নাম্বার 2 আমাদের মিমি, নাম্বার 3 বিষ্ণু, ঠিক আছে, নাম্বার 4 আমি নিজে, ঠিক আছে, নাম্বার 5 না নীলাঞ্জন আছে তো, ভুলে যাচ্ছিস কেন? নীলাঞ্জন, হ্যাঁ চুপ, নাম্বার 6 শুভদীপ, হ্যাঁ শুভদীপ, নাম্বার 7 দেবজিৎ। পুরো 7 জনের টিম রেডি, ভালো করে আগে বোঝো। তো সেই 7 জন আগে বোঝো, ধরো মাটি কাটে, ড্রেন পরিষ্কার করে, আচ্ছা এখান থেকে ধরো বিষ্ণু ধরো ঢালাই মেশিনের মাল তোলে, আচ্ছা আমি ধরো ভ্যানে করে বালি সিমেন্ট বই, আচ্ছা নীলাঞ্জন কিছুই করে না, বাবার দোকান থেকে সিগারেট ফিগারেট সব চুরি করে নিচ্ছে, একদম বেকার, দামও জানে না, ও এইটাও জানে না যে ওইখান থেকে ঝেড়ে নিচ্ছে, ওই বাবা কাউন্টিং করে নেবে, ঠিক আছে। আচ্ছা শুভদীপ, শুভদীপ হচ্ছে গিয়ে ধরো ড্রেনের ক্রিম, যেগুলো ক্রিম ড্রেনে যে ক্রিম হয়, এই ক্রিম গুলো তোলে, কালো কালো ক্রিম, ঠিক আছে। আচ্ছা দেবজিৎ, দেবজিৎ আমাদের স্কুল পাড়ার সব ময়লা পরিষ্কার করার দায়িত্ব। আচ্ছা আমার বক্তব্য হচ্ছে আমরা এই কজন শুধু সাইন করতে পারি, তো সিগনেচার করতে পারি আমরা, ঠিক আছে। তো আমাদেরকে 10,000 টাকা করে লোক দেখে সব বেকার, হ্যাঁ, তো আমাদেরকে বলেছে 10,000 টাকা করে দেব, আসুন পেপার দেবো, সাইন করে দেবেন, তবে হ্যাঁ আপনাদের গ্যারেন্টি দিচ্ছি ইলিগাল কিছু না, আপনাদের বিপদ হবে না। আমরা এখন কি করলাম, সবাই ধরে একে অপরকে আমরা সবাই চিনি এই কজন, চল 10,000 টাকা পাবো ভাই, 10,000 টাকা, 10,000 একটা সই করলে তো মাসে এরকম 4-5টা সই করলে তো বিশাল ব্যাপার, ঠিক আছে। তো চলো এবার সই করতে গেলাম, ভালো করে শোন, এই যে সিএ স্যার আমাদেরকে এই 7 জনকে যে সই করালো, তাহলে সবার অ্যাকাউন্টে 7 লাখ 7 লাখ 7 লাখ 7 লাখ 7 লাখ 7 লাখ করে দিয়ে দিল, 7 × 7 = 49 লাখ হচ্ছে, ওই ধরে নাও রাউন্ড ফিগারে 50 লাখই ধরে নাও, কারণ 1 লাখ টাকা তো খরচা হচ্ছে, আমাদের 10,000 করে দেবে, হ্যাঁ হ্যাঁ এক্সট্রা এক্সপেন্সেস আছে, তো ওখানে 1 লাখ টাকা ধরে নাও, 7 লাখ 7 লাখ করে আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিল, ঠিক আছে। এবার আমরাও সিগনেচার করে নিয়েছি, পেপারে তো লেখা হয়ে গেছে। দেখো তোমরা হয়তো বুঝে গেলে যে এখানে প্রবলেমটা সলভ হয়ে গেল, আমাদের অ্যাকাউন্টে এতগুলো করে টাকা চলে এসছে, সবার 7 লাখ 7 লাখ করে, আমরা জানিও না কিন্তু,
আমরা জানিও না যে আমাদের নামে 7 লাখ টাকা করে রয়েছে, তো সিগনেচার করে চলে এসেছি, রিল্যাক্স। এই সময় জানো এই সিএ সোহন এবং কাস্টমার আমাদের তুষার, এরা দুজন কি প্ল্যানিং করবে, টাকাগুলো শুধু আমাদের নামে পড়ে থাকবে না, এরকম ভাবে ফেলে রাখবে না। আর গভর্নমেন্ট একদিন না একদিন সার্চিং করবে, এর অ্যাকাউন্টে ঝাড় দেয়, মাটির ক্রিম তোলে, এর কাছে 7 লাখ টাকা আসলে প্রত্যেকে এরকম বুক করে, ব্যাস চুপ। সঙ্গে সঙ্গে কি করে, এই যে 7 লাখ টাকা করে যে অ্যাকাউন্ট গুলোতে পড়েছে, এইখান থেকে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর, ঠিক আছে, প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর শেয়ারে পয়সা লাগিয়ে দেওয়া হয়। তাহলে জানতে হবে পাবলিক আর প্রাইভেট সেক্টর কি। ব্যাংকের ক্লাসে আমি অনেকবার পড়িয়েছি, তোমাদেরকে আরেকবার বলে দিই। পাবলিক সেক্টর মানে হচ্ছে একটা কোম্পানি সে তার শেয়ার বিক্রি করছে, সেই শেয়ার অল ওভার ইন্ডিয়া যে কেউ এই শেয়ারে পয়সা ইনভেস্ট করতে পারে, স্ক্রিনে দেখে, টিভিতে দেখে, পেপারে দেখে, মোবাইলে দেখে শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারে, সেটা হচ্ছে পাবলিক সেক্টর। আর প্রাইভেট সেক্টর, ধরো আমার কোম্পানি শেয়ার আমি বিক্রি করছিলাম, তো পাবলিক টাকা পয়সা ইনভেস্ট করেছে, সেই টাকা আমি তুলে নিয়ে, আমি লোন না নিয়ে শেয়ার বেচে সেই পয়সা দিয়ে আমি আমার কোম্পানি ডেভেলপমেন্ট করলাম, আমি আমার কোম্পানি আরো ডেভেলপ করতে চাইছি, তো তখন আমি আমার শেয়ার আবার বিক্রি করতে চাইছি। তো তোমরা সবাই ধরো আমার এমপ্লয়ি, তো তোমরা আমাকে বললে স্যার আপনি কেন বাইরে পাবলিক সেক্টরে বিক্রি করবেন, আমরাই আপনার শেয়ার কিনছি, সবাই মিলেমিশে। আগের দিনও ক্লাসে আমি বলেছিলাম, তুমি বাড়িতে বলে আসছো যে আমি অফিসে যাচ্ছি অ্যাজ এ কর্মচারী, অ্যাজ এ এমপ্লয়ি কাজ করতে, এই যে অ্যাজ এ প্রাইভেট সেক্টর মানে আমার শেয়ার আমার এমপ্লয়িরাই কিনলো, এইবার তোমরা কিন্তু আমার পার্টনার হয়ে গেলে। এবার তোমরা কিন্তু আজকে রাত্রিরে বাড়িতে কি বলতে পারবে যে আমরা ওই কোম্পানির পার্টনার, মা আমি আর এমপ্লয়ি নই। আমার কথা বুঝতে পেরেছো? তো এইরকম ভাবে সব পয়সা, এরা তো হচ্ছে গিয়ে কোম্পানির প্রাইভেট পার্টনার হয়ে গেছে, এদের টাকাগুলো ওই শেয়ারে ফেলে দিল, তাহলে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল, আর কোনো চাপ থাকলো না, ঠিক আছে, পুরো রিল্যাক্স হয়ে গেল। তো আলটিমেট চোরের 10 দিন, পুলিশের তো একদিন হয়। তো মনে রাখবে সবসময়, কোনো পুলিশ যদি কোনো চোরকে সত্যিই চায় ধরতে, তাহলে পুলিশকেও চোরের মতো ভাবতে হয়, তার পুলিশেরও নিশ্চয়ই এই ক্যালকুলেশন মাথায় তো আছে, ঠিক আছে। যত দিন যাবে আইন থাকলে আইনের ফাঁক থাকে, আমরা সবাই জানি, আবার সেই আইনকে ধরার জন্য পুলিশও আছে, তো এইটা সারা জীবন চলতেই থাকে। তো এবার যখন গভর্নমেন্ট যখন এও অফিসার যখন ইনভেস্টিগেশন করবে, এদের তো ডেজিগনেশনের এই অবস্থা, এদের আবার 7 লাখ টাকা করে শেয়ার করতে আসলো, তখন ধরবে আমাদেরকে, ধরে এবার বললো কোত্থেকে আসলে, বাবু সাহেব আমরা কি জানি, আমাদের ডেকেছে সই করে চলে এসেছি। কে কই, কে সইটা কই, কে করেছে, কে? আমাদেরকে তো ওই যে সিএ স্যার সই করিয়েছে। সিএ স্যার কি করবে, কোন কাস্টমারের হয়ে আপনি এই বজ্জাত কাজটা করেছেন, ডাকবে তুষারকে, দিয়ে কি বলবে, ওর সাথে কোনো অশান্তিতে আসবে না, ঠিক আছে, ওকে বলবে আপনার তো ইনকাম সোর্স নেই এতগুলো টাকার, আপনি 50 লাখ টাকাটা পেলেন কোত্থেকে, তখন বলবে এই পুরো অ্যামাউন্টটা তুষারের ইনকাম ধরে নেবে, সেই বছরের ইনকাম ধরে নেবে, ইনকাম ধরে নিয়ে তার উপর ট্যাক্সটা চাপিয়ে দেবে। আমি বোঝাতে বললাম? শুধু ট্যাক্স চাপাবে না, পেনাল্টি ফাইন যা যা আছে সব চাপিয়ে দেবে। কিছু বলবি? বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে। দেখি পরে নেক্সট কি দিয়েছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আলটিমেট গিয়ে কি দাঁড়ালো, আপনি চুরি যাই করুন না কেন কোনোভাবে আপনি বেঁচে ফিরতে পারবেন না, ঠিক আছে। একটা জিনিস ছোট্ট করে বলে দিই, ওখানে ওই যে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর যে বলে রেখে, এক চর মেরে দেবো কিন্তু, চুপ করে বস। ওয়াইডলি, আচ্ছা বলে দিচ্ছি কি আছে, প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর। পাবলিক সেক্টরকে ইনকাম ট্যাক্স পড়তে গেলে এরকম সিচুয়েশনে পাবলিক সেক্টরকে বলবে ওয়াইডলি, ঠিক আছে, আর প্রাইভেট সেক্টরকে বলবে ক্লোজলি। মনে থাকবে, পাবলিক সেক্টরকে বলবো আমরা ওয়াইডলি, আর প্রাইভেট সেক্টরকে বলবো আমরা ক্লোজলি। তাহলে এবার বুঝতে পারছো, এই যে খবরে এত কিছু শুনতে পাচ্ছ, একজন পাহাড় কিনে নিয়েছে, ঠিক আছে, তা আমি তো আর ভিডিও করছি, ভিডিওতে তো আর নাম বলতে পারবো না, তো বুঝতে পারছো কিভাবে করেছে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট করলাম, ভিডিও স্টপ করো, ঠিক আছে। দেখো প্রশ্নতে বলছে, আগে জেনে রাখো যে
সেকশন আন্ডার সেকশন 115 বিএসি উপরে লেখো আন্ডার সেকশন 115 বিএসি, ঠিক আছে? তো ওল্ড রিজিমে হচ্ছে না নিউ রিজিমে হচ্ছে এগুলো সব পরের কথা, এই সমস্ত কিন্তু কাজগুলো মেটা। এতক্ষণ লাগে কখন থেকে বলছি তাড়াতাড়ি করে রেডি হতে। ঠিক আছে, তো বলছে ধরো আমি অয়নকে নিয়ে যেহেতু টপিক করছি, তো আজকে অয়ন ধরো কাস্টমার, ওকে? তো অয়ন হচ্ছে আমাদের মিস্টার অয়ন ইজ নন, লিখতে হবে না কাউকে, যখন লেখা হবে আমি বলছি মিস্টার অয়ন ইজ নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া, তাহলে এনআরআই তো। তো বলছে এনার ইনকাম, তো লেখো ট্যাক্সেবল ইনকাম ইজ ইকুয়াল টু 8,30,000 টাকা। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 8,30,000 টাকা, ওকে? 8,30,000 টাকা যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে, বলছে স্যার 115 বিএসসি রুলসে আপনি 2.5 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্সের হিসাবে কাজ করুন, ঠিক আছে? তো 2.5 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স হিসাবে যদি কাজ করি, তাহলে আমি বলছি তোমরা হিসেব করবে, ওকে? কত বলেছে ট্যাক্সেবল ইনকাম? 8,30,000 টাকা। তাহলে লেখো ফার্স্ট 2.5 লাখ ইজ ইকুয়াল টু নীল, ঠিক আছে? ফার্স্ট 2.5 লাখ ইজ ইকুয়াল টু নীল যদি হয়, তাহলে সেকেন্ড লাইন হচ্ছে 2.5 লাখ 1 থেকে 5 লাখ পর্যন্ত 5%, তাহলে কত হচ্ছে? মোটামুটি 12,500 টাকা লেখো। তারপরে 5 লাখ 1 থেকে 8,30,000 20%, 5 লাখের পরে ডাইরেক্ট 20%, মোটামুটি আসছে তোমার ক্যালকুলেশন করলে 66,000, ঠিক আছে? সব কটাকে যোগ করো, সব কটাকে যোগ করলে হচ্ছে 78,500 টাকা। তাহলে 78,500 টাকার উপরে সেস ট্যাক্স 4% মারো, 78,500 টাকার উপরে সেস ট্যাক্স 4% মারো, 3,140 টাকা হবে, তাই তো? 3,140 টাকা আর 78,500 টাকা যোগ করো, তাহলে 81,640 টাকা হবে। আরে 78,500, 4, 5 আর 1 6, 8 আর 3 11, 7 আর 1 8, হ্যাঁ 81,640 তো, ঠিক আছে? বুঝতে পারলে? তোমার যদি এরকম রেজিম বলে দেয় 115 এ বিএসসি তে যে এনআরআই হবে তাকে 2.5 লাখ টাকার রেজিমে ট্যাক্স কাটতে হবে, তোমরা পারবে না এরকম ভাবে একা একা করতে? হ্যাঁ, এবার বলছে অপ্ট আউট বিএসসি, ঠিক আছে? তাহলে সেকেন্ড অঙ্কতে আসো, 2 নম্বর অঙ্ক রেডি। 2 নম্বর অঙ্কের জন্য 2 নম্বর অঙ্কতে বলছে স্যার ট্যাক্সেবল ইনকামটা আপনি 8,30,000 রাখুন। ট্যাক্সেবল ইনকাম 8,30,000 আছে, শুধু আপনি একে 3 লাখের ফিগারে হিসাব করুন, 3 লাখের ডিফারেন্সে। যদি 3 লাখের ডিফারেন্স যদি হিসাব করা, তাহলে ফার্স্ট 3 লাখ ইজ ইকুয়াল টু নীল, মারো আগে মারো, আগে মারো, ফার্স্ট 3 লাখ নীল, তাহলে সেকেন্ড 3 লাখ থেকে 6 লাখ 5%, তাহলে সেকেন্ড 3 লাখ থেকে 6 লাখ মাইনাস করো, 6 লাখ থেকে 3 লাখ মাইনাস করলে 3 লাখ, তো 3 লাখের উপর যদি 5% হয়, তাহলে 3 5 15,000, তাহলে 15,000 টাকা হলো সেকেন্ড লাইনে। সূচি বুঝতে পেরেছো? থার্ড লাইনে বলছে 6 লাখ থেকে 8,30,000, 6 লাখ থেকে 8,30,000 বিয়োগ দাও, 2,30,000 হচ্ছে, 2,30,000 উপর 10% হবে, তাহলে কত হচ্ছে? হ্যাঁ 10%, হ্যাঁ 3 লাখের রেজিমে যদি আসে তাহলে 5% এর পর 10% আসে, ওই জন্যই তো প্র্যাকটিক্যাল গুলো খাতায় করাচ্ছি আমি, মনে থাকবে। 2.5 লাখের রেজিমে কিন্তু 5-এর পর 20 চলে গেছিল, 3 লাখের রেজিমে 5 লাখের পর 10%, ওকে? তাহলে মোটামুটি ক্যালকুলেট করলে হচ্ছে তোমার 23,000 টাকা, ঠিক আছে? তাহলে যোগ করে দেখো 38,000 টাকা হচ্ছে। তাহলে আবার অ্যাজ পার গভর্নমেন্ট রুলস সেস ট্যাক্স 4%, সেস ট্যাক্স 4%, তাহলে হচ্ছে 1,520 টাকা, ওকে? তাহলে ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে যোগ করে? 39,520 টাকা মিলেছে, 39,520 টাকা পুরো ঘরে সবার মিলেছে, ঠিক আছে? 2 নম্বর অঙ্ক ক্লিয়ার হলো। এবার ট্যাক্সের হিসাব দিলে একা একা পারবে না করতে, চলো তাহলে 3 নম্বর অঙ্কে ঢুকি। 3 নম্বর অঙ্কে বলছে, কোশ্চেনটা ভালো করে শুনবে, তাহলে রেকর্ড থাকবে। ভিডিওতে ফ্রি ক্লাস হয়, ফ্রি ক্লাস আমার যে শুনবে সে তো মুখ থেকে শুনে সব বুঝতে পারবে না,
তাই আমি ওখানে লিঙ্কে আমি ভুল করে এই আনসারগুলো দেবো না। আনসার আমি সব বাড়িতে গিয়ে পিডিএফ বানাবো, গ্রুপে দিয়ে দেবো। যা তোমরা খাতায় হিসাব করছো এই টোটাল পিডিএফ আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো বলছে মিস্টার এক্স বা মিস্টার অয়নকে দিয়ে আমরা করছিলাম। মিস্টার অয়ন 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার, আর ওনার ট্যাক্সেবল ইনকাম হয়েছে 4,30,000। লেখো 4,30,000। তো 4,30,000 যদি এনার ইনকাম হয়ে থাকে, 115 বিএসসি, এনআরআই বলেনি, ইন্ডিয়ান সিটিজেনশিপ, তাহলে 115 বিএসসির মধ্যে পড়ছে, তাই হিসাব করতে লাগবে। 7 লাখ অব্দি তো ট্যাক্স নেই। হ্যাঁ, তাহলে নীল হচ্ছে না। তাও যদি চাও হিসাব করতে করো, প্রথম 3 লাখ অব্দি ছাড় দাও। লেখো, লেখ না, হ্যাঁ অবশ্যই নিউজমে প্রথম 3 লাখ অব্দি ছাড় দিয়ে দাও। প্রথম 3 লাখ অব্দি ছাড় দিলে সেকেন্ড 4,30,000 থেকে 3 লাখ মাইনাস করো সেকেন্ড লাইনে। হ্যাঁ, 3 লাখে করতে বলেছি। 115 বিএসি এই রুলসে ইন্ডিয়ান সিটিজেনশিপদের 3 লাখে। ঠিক আছে? আচ্ছা, এই আমি কি বললাম, প্রথম 3 লাখে ছাড়, তারপরে বলেছি 3 লাখ থেকে 4.5 লাখ মাইনাস করে কত হচ্ছে, 1,30,000 উপরে 5% মারো, 6,500 হচ্ছে না? না, 5%, আগে 5টা করো, তারপর তো 10 হবে। হ্যাঁ, 1,30,000, 5%, 6,000, 6,500 টাকা আসছে তো। তাহলে এবার বলো 6,500 টাকা কাউকে কি ট্যাক্স দেওয়া যায়? হবে? হবে না তো। তাই নিচে একটা লাইন লিখে রাখো, আমি একটা ইম্পর্টেন্ট লাইন বলে দিচ্ছি। লেখো, রিবেট আন্ডার সেকশন 87A। রিবেট আন্ডার, আমি রিবেটের জন্য আলাদা ক্লাস করাবো, অনলি রিবেটের ক্লাস হবে একটা, পুরো জলবাদ করে দেবো। এখন লেখো, রিবেট আন্ডার সেকশন 87A, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 25,000 সাবজেক্ট টু ম্যাক্সিমাম, 25,000 সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ ট্যাক্স পেয়েবল, অফ ট্যাক্স পেয়েবল। ঠিক আছে? 25,000 টাকার উপরে ম্যাক্সিমাম না গেলে ট্যাক্স পেয়েবল হচ্ছে না। এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে আমরা যাই। মাই গড, এটা মুখে মুখে হিসাব করে আর লিখতে হবে না। বলছে স্যার এর ইনকাম এমনি ইন্ডিয়ান সিটিজেনশিপ, তার মধ্যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট 2,65,000 টাকা বছরে ইনকাম হয়েছে। তো 3 লাখ অব্দি যদি আমার রিজিম নীল করে দেই থাকে, আমি হিসেবে খাতায় কি লিখবো? ঠিক আছে? ওকে, আমি এইটার মধ্যে পড়ি অ্যাকচুয়ালি। ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। আগে কোশ্চেন শোনো, তারপরে লিখবে। আগে ইংলিশটা বলে দিচ্ছি, তাহলে রেকর্ডিং থাকবে। বলছে ক্যালকুলেট ট্যাক্স পেয়েবল হোয়েন মিস্টার অয়ন ইনকাম অফ 10,56,240 ওয়াজ বর্ন। কবে জন্মেছে? 15 জানুয়ারি 1944। ঠিক আছে? তাহলে 15 জানুয়ারি যদি 1944 হয়ে যায়, 1945-এর আগে তো, রুলসটা মনে থাকবে। 1945-এর আগে যদি হয় তাহলে আউট অফ সেকশন 115 বিএসি। ঠিক আছে? এদেরকে আমরা ইংলিশে বলবো, মনে রাখবে, ভেরি সিনিয়র সিটিজেন। যদিও ওই লোক কেউ বেঁচে আছে বলে আমার মনে নেই। যদি কেউ থাকে 1945-এর আগে, যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, সে 115 বিএসির আন্ডারে তার সম্পত্তি পড়ে না, ট্যাক্সের আওতায় পড়ে না। এদেরকে আমরা বলবো ভেরি সিনিয়র সিটিজেন। আর যারা 1945-এর পরে, তারা হচ্ছে অনলি সিনিয়র সিটিজেন। বোঝাতে পারলাম? তো অঙ্ক দিয়েছে কি শুনি, চলো দেখি। বলেছে স্যার, যেহেতু এরা আপনি বলেছেন 115 বিএসির আন্ডারে নয়, তাহলে 5 লাখ দিয়ে শুরু করবেন। বয়স্ক মানুষ, এজেবেল লোক, 60 বছরের উপরে হলেই 5 লাখ অব্দি ট্যাক্স নেবে না, ফার্স্টেই বলে দিচ্ছে। ঠিক আছে? জানো তো সবাই এটা? এই হিসেব কর দেখি, ইনকাম বলেছে কত? 10,56,240। লেখো ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম 10,56,240। লেখো 10,56,240। ঠিক আছে? তো বলছে ফার্স্ট 5 লাখ নীল, 60 ইয়ার্স, গ্রেটার দ্যান 60 ইয়ার্স লিখে রাখো সাইডে। চলো আমরা হিসাব করি। বলছে স্যার প্রথম 5 লাখ অব্দি নীল। ঠিক আছে? সেকেন্ড লাইনে আসি। সেকেন্ড লাইনে বলছে স্যার নেক্সট 10 লাখ। তো 5 লাখ থেকে 10 লাখ বাদ দিলে কত হয়? 5 লাখই হবে। তার উপরে হচ্ছে 20%, 5, 20, 100, তাহলে হচ্ছে কত? 1 লাখ।
তাহলে 1 লাখ টাকা হচ্ছে 10%। থার্ড লাইনে হচ্ছে 10 লাখ থেকে 10,56,240 মাইনাস করো, কত হচ্ছে 56,240। তাহলে স্যার 5 লাখের পরে ডাইরেক্ট আপনি 20% মেরেছেন, ঠিক আছে, তারপরে 20%-এর পর আপনি তাহলে 30% মারবেন। এবার লাস্ট 56,240 টাকার উপর 30% মারলে কত হচ্ছে 16,872 টাকা। মিলেছে? হলো, সব কটাকে যোগ করো। 1,16,872 টাকা, 1,16,872 টাকার উপরে সেলস ট্যাক্স 4% মারো। 4% মেরেছে সেলস ট্যাক্স, কত হচ্ছে 4,675। যোগ করে দেখো কত হচ্ছে 1,21,547। আমার মুখের দিকে একটু সবাই তাকাও, এবার মুখস্থ করে নেবে। একটা কথা বলে দিই, বলছে আন্ডার সেকশন 288 বি, 288 বি, বারবার করে বলছি 288 বি। আন্ডার সেকশন 288 বিতে আপনার ক্যালকুলেশন করেছে, হিসেব আসলো, যদি এরকম অদ্ভুত অ্যামাউন্ট আসে 47 টাকা, ওটাকে রাউন্ড ফিগার করে দেবেন, ঠিক আছে। তাই নিচের লাইনে বাদিকে লিখে রাখো ট্যাক্স পেয়েবল রাউন্ডেড অফ আন্ডার সেকশন 288 বি 1,21,550 টাকা। রাউন্ড অফ আন্ডার সেকশন 288 বি ইজ ইকুয়াল টু, তোমাদের হিসাব বেরিয়েছে তো 1,21,547, তাহলে এটা হবে তোমাদের 1,21,550 টাকা, ঠিক আছে। হয়ে গেলে বাড়ি চলে যাও। নেক্সট বলছে স্যার যদি একে 3 লাখের ফিগার সেটেলমেন্ট করি তাহলে কি আসবে, চলো করি। ইনকাম সেম আছে 10,56,240। তো বলছে স্যার প্রথম 3 লাখ নীল, ঠিক আছে, প্রথম 3 লাখ নীল, তারপরে 3 লাখ থেকে 5 লাখের ফিগার। 3 থেকে 5-এ যাবে না, 3 থেকে 5-এ বয়স্কদের জন্য এই ছাড় দেওয়া থাকে, আগেই বলে দিয়েছি ইনি বুড়ো মাল, ঠিক আছে। ওকে, সরি, রেসপেক্ট দিতে হবে, বৃদ্ধ মানুষ, ওকে। তোমরাও একদিন হবে আর আমিও হাফ হয়ে গেছি, তো এই জন্য বৃদ্ধ মানুষদের সবসময় তাড়াতাড়ি ফিস দিতে হয়। চলো আমরা প্রসঙ্গে পড়াশোনায় ফিরে আসি, ওকে চলো, ঠিক আছে। তো 3 লাখ থেকে 5 লাখ, মানে হিসাবটা কেমন হয় দেখাচ্ছি, প্রথমবার দেখছিলাম হিসাব। 3 লাখ থেকে 5 লাখে দেবে 5%, খাতা নিয়ে যাও, আমি নিয়ে যাও পরে। 3 লাখ থেকে 5 লাখ 5% করো, কত হচ্ছে দেখো 10,000 টাকা, ঠিক আছে। 5 লাখের পরে 7 লাখে যাবে না, 5 লাখ থেকে ডাইরেক্ট 10 লাখে যাবে। স্টেপ জাম্পটা বুঝতে পারবে? 5 লাখ থেকে 10 লাখে যাবে 20%। এগুলোই মাউস দিয়ে চাপালে, ওটা নিয়ে যা, আমি পরের দিন দেখবো। 5 লাখ থেকে 10 লাখ 20% হলে হচ্ছে তোমার মোটামুটি 1 লাখ টাকা, ঠিক আছে। এবার 10 লাখ থেকে আর তো জাল স্টেট জাম্প মারতে পারছি না, 56,240 টাকা, তাহলে যাও 56,240 টাকার উপর 30%, কিতনা হুয়া 16,872 তো আসছে, আর তো হচ্ছে না, একই তো হচ্ছে। তো যোগ করে দেখো কত আসছে 1,26,872 টাকা। 1,26,872 টাকার উপর যদি সেলস ট্যাক্স মারো 4%, তাহলে কত হচ্ছে 5,075 টাকা, 75 টাকা, রাইট। সব কটা একসঙ্গে যোগ করো, 1,31,947 টাকা, 1,31,947 টাকা, রাইট। বুঝতে পেরেছো? এই আবার 47 না 37 এসছে, তাহলে রাউন্ড ফিগারে করবো, তার ল কত 288 বি, 288 বিতে রাউন্ড ফিগার করে দাও, ঠিক আছে। সবার প্র্যাকটিস হয়েছে, একা একা করতে পারবে তাহলে এবার কদিনকে দিলে। তাহলে আজকে আমরা পড়েছি ব্ল্যাক মানি কি করে হোয়াইট করতে হয়, আর ট্যাক্স ক্যালকুলেশন করেছি, ডিফারেন্ট টাইপস অফ রিজন দিয়ে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলাম। তো নেক্সট ক্লাস আমার হবে, ভিডিওতে বলেও দিচ্ছি। এই যে ব্ল্যাক মানি হলো, তাহলে এই ব্ল্যাক মানি দিয়ে কি কি করে, সবার ফার্স্টে ব্ল্যাক মানি দিয়ে সবার মানুষের মনের মধ্যে প্রশ্ন আসে, হয় ফ্ল্যাট বাড়ি জমি এইসব কেনে,
আর না হলে গোল্ড কেনে, তাই তো? তার পরের দিনকে আমরা আগে ফ্ল্যাটেই হাত দেবো, ঠিক আছে? চেষ্টা করবো ফ্ল্যাটের সাথে আরো কিছু একটা জুড়ে দিতে, তাহলে বোঝা যাবে যে আমাদের মিমি কতটা বড় লোক, কতটা রিচ, ঠিক আছে? নিজস্ব ফ্ল্যাট রয়েছে কিন্তু না ভাড়াতে দিয়েছে আর না বিক্রি করেছে। তার মানে গভর্নমেন্টের কাছে ইমিডিয়েট তোরা ফোন করে বলে দিতে পারিস যে ফ্ল্যাট ফাঁকা রয়েছে, ভাড়াতেও দেয়নি, তার মানে কি ও অ্যাজ এ ফার্ম হাউস ইউজ করছে, তাহলে ওই ফ্ল্যাটের যে ভাড়াটা হওয়া উচিত অ্যাকচুয়ালি, স্যার আপনি সেই ভাড়াটা সারা বছরে ক্যালকুলেট করে ওর উপরে টিডিএস চাপিয়ে দিন, ঠিক আছে? চলো ভিডিও স্টপ করে দাও।